হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কী ধরনের ভিডিও শেয়ার করব সেটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সামনে তবু বলছি, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। সেখানে একটা মর্মান্তিক ঘটনা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মনটা একদম খারাপ ছিল, তাই কোনো ভিডিও করা হয় নাই। যেগুলো মোবাইলের মধ্যে ক্লিপ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার ঘটনাটা বলার জন্য আমি আজকে এই ভিডিওটা শেয়ার করেছি। গত বছর 2024 সালের মে মাসের 21 তারিখ আমাদের থেকে উপজেলা আর সমগ্র বাংলাদেশে আর কি উপজেলা নির্বাচনের ভোট ছিল। তখন আমি ভোটের দায়িত্বে ছিলাম একটা প্রিজাইডিং হিসাবে একটা স্কুলের মধ্যে। আমার বাবা তো এর 15-16 দিন আগে থেকেই অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি, চট্টগ্রাম সামরিক হাসপাতালে ভর্তি ছিল আর কি। আমার ভাইয়া একটা যেহেতু সেনাবাহিনীতে চাকরি করে, সেই সুবাদে আমার বাবা ওখানেই ভর্তি ছিলেন। আমার বাবা একদিন হঠাৎ করে স্ট্রোক করে ফেলে আর কি রাত্রে। আমার সেজ ভাই তখন ছুটিতে এসেছিল, ওনার ছুটি যখন শেষ হয়ে যায়, উনি যখন চলে যান, তখন ওনার ছোটো ছেলেটি অসুস্থ হয়ে যায়। ভীষণ জ্বর ছিল, 104 ডিগ্রি থেকে 103 ডিগ্রি এভাবে জ্বর, একদম পড়তেছিল না। তখন ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছিল। একদিন ডাক্তার দেখিয়ে আসার পর বাড়িতে আসার পর আমার বাবা ওকে জড়িয়ে ধরে এমনভাবে কান্না করতে করতে আমার বাবা রাত্রে জ্বর এসে যায়। আমার ভাইয়াকে ডাকার পর ওনাকে ফাঁসাদ গোলাপ দেওয়া হয়। জ্বর একটু একটু কমে। সকালের দিকে যখন আমার বাবাকে দেখা যায় যে আমার বাবা একদম কথা বলতে পারতেছে না, স্ট্রোক করে ফেলছে। তারপর আমাদের এখানে কক্সবাজারের এখানে একটা রামু বলে একটা উপজেলা আছে, সেখানেই একটা সামরিক হাসপাতাল আছে, ওখানেই আমার বাবাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন হয়ে বিকালের দিকে আমার বাবার জ্ঞান ফেরার পর উনি স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন। এখানেও 4-5 দিন ছিল, মানে আইসিইউর মধ্যে আর কি ভর্তি ছিল আর কি। কথাবার্তা এমনি স্বাভাবিকভাবে বলছিল, তবু আমার বাবার কাশিটা কম ছিল না। জ্বর কমে গেছে কিন্তু কাশিটা কমতেছিল না। তখনকার ডাক্তার বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন, চট্টগ্রামের সামরিক হাসপাতালে। ওখানে নিয়ে যাওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে আমার বাবার কিডনিতে ইনফেকশনের চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা বলে যে আমার বাবাকে ডায়ালাইসিস করাতে হবে। তখন আমার বাবার বয়স ছিল 95 থেকে 96 বছর পর্যন্ত আর কি। তবু সাহস করে আমার ভাইয়েরা মানে ডায়ালাইসিসের সিদ্ধান্ত নেয়, ভালো চিকিৎসা করে যাতে আমার বাবা ভালো হয়ে যায়। ডায়ালাইসিস করায় অনেক বেদনা মুখর দিন আর কি। আমার বাবা অনেক কষ্ট পায় ডায়ালাইসিসের সময়। এটা তো আপনারা যারা জানেন ডায়ালাইসিস সম্পর্কে তারা তো বলতে পারবে। এবার ডায়ালাইসিস চলতে থাকলো প্রায় প্রতিদিন 2 দিন পর পর ডায়ালাইসিস করায় আমার বাবাকে যখন ডায়ালাইসিস করায়, এরপর ধীরে ধীরে আমার বাবা দুর্বল হতে থাকে। আমার বাবার একদম ইচ্ছে ছিল না, আমার বাবার বিরুদ্ধেই ডায়ালাইসিসটা করা হয়েছিল। তো ডাক্তাররা আরও বিভিন্ন অর্গানগুলো পরীক্ষা করে বলছিল যে আমার বাবার সব শারীরিক যে কন্ডিশন সবগুলো ভালো আছে, কিন্তু হয়তো আমার বাবার বাঁচার ইচ্ছা নেই, সেজন্য দিন দিন ওনার অবস্থার অবনতি হচ্ছিল। ওনাকে আবার এমনি স্বাভাবিক বেডে দেওয়া হয়েছিল, এখান থেকে আবার আইসিইউতে রেফার করা হয়। এরপর আমি তো তখন আমার স্কুল খোলা ছিল, আমার বাবাকে দেখতে যেতে পারিনি আর কি বিভিন্ন কারণে। এরপর আমার ভাইয়েরা বলছিল যে আমার বাবার অবস্থা ভালো, কেউ আমাকে জানায়নি। আমার বাবা অনেক বেশি আমাকে ভালোবাসতেন। এরপর বুটের ট্রেনিং নিয়ে বুটের দায়িত্ব পড়ে আমার একটা স্কুলে। আমি বুট কেন্দ্রে যাই। বুট কেন্দ্রে যাওয়ার পর সেখানে আমি বুট নিতে থাকি। 1টার দিকে আমার বাবাকে
আমি ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলছি, কিন্তু ঘটনাটা অনেক বেশি মর্মান্তিক ছিল আমার কাছে। আমার বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে চাচ্ছিল না, মানে একদম বলছিল যে একদম সুস্থ করে দিবে, কিন্তু আমার বাবা বলছিল যে এখানে থাকলে তিনি নিজের প্রাণ নিজে দিয়ে দিবেন, এরকম একটা আমার মেজাফুকে কথা বলেছিলেন। সেজন্য আমার মেজাফু আরেকটা নাকি স্বপ্নে দেখেছিলেন, বলছিলেন যে মানে আমার বাবাকে যেদিন নিয়ে আসবে 2 দিন আগে আমার বাবা নাকি আমার মেজাফুকে স্বপ্ন দেখাইছিল যে আমাকে যদি না নিয়ে আসিস আমার বাড়িতে তাহলে আমি নিজেই মরে যাব, আমি কিভাবে মরে যাচ্ছি দেখ, এরকম নাকি একটা স্বপ্ন দেখাইছিল। তো আমার মেজাফু আবার আমার সেজো ভাইকে ফোন করার পর এখানে এসে বিভিন্ন তো সামরিক হাসপাতালে অনেক নিয়ম কানুন আমার ভাইয়ের সাইন ছাড়া আমার বাবাকে দিচ্ছিল না। সেখানে আমার মেজো ভাই ছিল। মেজো ভাই থাকার পর ওখানে দুই ভাই মিলে আমার বাবার সমস্ত ফর্মালিটি ছেড়ে বাবাকে যখন নিয়ে আসে তখন 21 তারিখ আর কি, 2024 সালের মেয়ের 21 তারিখ আমার বাবাকে নিয়ে আসতেছিল। আমাকেও বারবার আমার সাজু ভাই ফোন দিচ্ছিল, বলছিল যে তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে আমার বাবা দেখার জন্য অনেক বেশি চাচ্ছে। তখন তো আমি বুটের দায়িত্ব ছিলাম, কি আর বলবো, সরকারের দায়িত্বে ছিলাম, কাউকে তো কিছু বলতে পারছে। তখন বুটের দায়িত্বটাও ছিল ABM এর মধ্যে, বুটটা নেওয়া হয়েছিল। যদি সাধারণভাবে হাত দিয়ে যে বুটটা, হাতে চাপ দিয়ে যে বুটটা নেয়, এটা যদি নেওয়া হতো তখনও আমি 1টার দিকে চলে আসতে পারতাম, কিন্তু ABM এর কারণে সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজাল্টটা বের করতে হবে, সেজন্য আমি আসতে পারতেছিলাম না। তবে আমাকে বলছিল আমার বাবা নাকি ভালো আছে, এরকম মানে বাড়িতে নিয়ে আসতেছে এরকম। তো নিয়ে আসা হচ্ছিল। আস্তে আস্তে আমার বাড়িতে বাবা অর্ধেক আসে, আমার কথা জিজ্ঞেস করে, এরকম করতে করতে বাড়িতে আসার পর বাড়িতে যখন ঢোকায় তখন নাকি আমার বাবাকে গাড়ি থেকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর ওখানে ডাক্তারও বলছিল নাকি আমার বাবা যদি বাইরের বাতাস খায় তাহলে আমার বাবা সাথে সাথে মরে যাবে। তো আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, নামানোর পর বিছানায় সেট করতে করতে আমার বাবার কি প্রাণটা চলে যায়। কেউ দেখতে পায় না, এমন একটা মৃত্যু হয় যে মানে একদম ছোটো বাচ্চা যেভাবে এদের পরাণ যায় সেভাবেই। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার আর কিছু বলার মতো ভাষা নেই। আপনারা আসসালামু আলাইকুম।